চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোত্থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি রাফাত খান ফ্রম বনানী। ওকে, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনা শুরু করার আগে আমি বলতে চাই আমি একজন অডিটর হিসেবে কাজ করি, ইন্টার্নশিপ করছি অডিটরিং। সো আমাকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয় এবং এই ঘটনা 2013 ঘটেছিল। অ্যান্ড আমি আপনার জামালপুরে চলে যেতে হয় আমাকে ওই কাজের অফিসিয়াল কাজের জন্য। অ্যান্ড আমি এবং জামালপুর এমন একটা জায়গা যে জায়গায় আপনি আগে কখনো যাই। আচ্ছা, ওকে। অ্যান্ড আমি ওখানে পরে আমার বস ফোন দেন এবং পরের দিনে আমি বাসে উঠে পড়ি এবং যাওয়ার পথে আনফরচুনেটলি আমাদের বাসের পিছনের দুটো চাকা পাংচার হয়ে যায়। সো আর বাসটা চলার মতো ছিল না। সো আমি বাস থেকে নেমে পড়ি আমার ব্যাগ নিয়ে। অ্যান্ড আমি তখন শীতকাল ছিল, ইট ওয়াজ নভেম্বর অর ডিসেম্বর। সো আমি বসে থাকি, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকি। অ্যান্ড অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা সিএনজি পাই, খালি সিএনজি পাই। অ্যান্ড আমি সিএনজিটা নিয়ে চাচাকে ঠিকানাটা দেই জামালপুরের ওখানে। অ্যান্ড উনি আমাকে নিয়ে যান। আর নিয়ে যাওয়ার পর আমাকে একটা বাড়ির সামনে এসে থামান উনি। অ্যান্ড আমি ওনাকে টাকা দিয়ে বাড়ি থেকে নেমে পড়ি। অ্যান্ড সিএনজি থেকে নামার সাথে সাথে আমার একটা গায়ে শিউরি উঠে কাটা। অ্যান্ড আমি তাও ভাবলাম যে আমার বডি হয়তো আজকে কাজ করছে না। আমি ভিতরে ঢুকে পড়ি, বাড়ির ভিতরে ঢুকে জাস্ট বাড়িটা এক নজরে দেখি। অ্যান্ড বাড়িটা ছিল 3 তলা একটি পুরনো বিল্ডিং। অ্যান্ড 3য় তলার প্রত্যেকটা জানলা বন্ধ ছিল। সো আমি ভিতরে ঢুকে ফার্স্ট ফ্লোরে গিয়ে নক করি। অ্যান্ড প্রথম 2বার নক করার পর আই ডিডন্ট গেট এনি রেসপন্স, আমাকে কেউ দরজা খুলো না। থার্ড টাইম নক করতে গেলাম, হাতটা যখন ঠিক আমি দরজার সামনে দিলাম তখন সেই মুহূর্তে দরজাটা খুলে গেল। অ্যান্ড দেখলাম যে আমার সামনে একজন বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছেন, সাদা শাড়ি পরা। কিরকম বয়স হবে তার? বয়স হবে 60-70। আচ্ছা, এরকম বা একটু বেশি হবে, একটু বেশি হতে পারে। আচ্ছা, ওকে। তো উনি আমার দিকে তাকালো। অ্যান্ড ওনার ফেসটা আসলে ওয়াজন্ট স্কেরি অ্যাট অল। অ্যান্ড শি ওয়াজ রিয়েলি, মানে দেখলেই বুঝতে পারতেন যে খুবই কাইন্ড একজন মানুষ। তো তাকে আমি জিজ্ঞেস করলাম যে এখানে কি থাকার কোনো ব্যবস্থা হবে, আমি থাকতে চাচ্ছিলাম। তো উনি আমাকে কিছু না বলে উনি দরজার ঠিক পাশে সিঁড়ি দিয়ে দোতলায় হাঁটা শুরু করলো। তো আমি তার পিছে পিছে আমার 2টো ব্যাগ ছিল, একটা অফিসিয়াল পেপারসের ব্যাগ এবং একটা আমার জামা কাপড়, পার্সোনাল থিংস। অ্যান্ড আমি দোতলায় তার সাথে গেলাম। উনি দোতলায় একটা বিল্ডিং, একটা ডোর ছিল। অ্যান্ড কাঠের দরজাটা তালা দিয়ে লাগানো ছিল। উনি জাস্ট ওনার থেকে চাবির গোছা বার করলেন এবং ওটা দিয়ে তালাটা খুলে দিয়ে আমাকে জাস্ট হাত দিয়ে ইশারা করলো ভেতরে যেতে। দেন আমি ভেতরে গেলাম। অ্যান্ড দেখলাম ভেতরে অন্ধকার, 2 থেকে 3টে রুম ছিল। অ্যান্ড সব কিছু ধুলো ভরা ছিল। অ্যান্ড কেউ থাকে না ওখানে, দেখেই বোঝা যাচ্ছে কেউ থাকে না। তাও আমি ভাবলাম 3-4 দিনের ব্যাপার, আমার জাস্ট ওখানে জাস্ট রাতটাই কাটাইতে হয় আমার বেশিরভাগ সময়। সো আমি ওখানে ওনাকে বললাম যে থ্যাংক ইউ, আমি থাকবো 3-4 দিনের জন্য আছি আন্টি। উনি বললো ঠিক আছে। উনি মানে কিছু না বলে জাস্ট পিছিয়ে ফিরে হাঁটা দেন। হাঁটা দিয়ে উনি ঠিক দরজার সামনে গিয়ে পিছিয়ে ফিরেন। অ্যান্ড এই প্রথম আমার কিছু বলেন। উনি আমাকে বলেন যে বাবা, 3য় তলায় যাওয়া নিষেধ, 3 তলায় কোনোভাবেই যাওয়া যাবে না। জি। অ্যান্ড আমি ভাবলাম ঠিক আছে, ফাইন। আমি সেদিন আর কিছু হয় না, আমি রাতে ঘুমিয়ে পড়ি। অ্যান্ড পরের দিন আমি ঘুম থেকে উঠেই কাজে চলে যাই। অ্যান্ড ফিরতে ফিরতে আমার রাত হয়ে যায়। অ্যান্ড সেদিন রাতে আসলে শুরু হয় সমস্যা। অ্যান্ড আমি রাতে ঘুমায় পড়ি। অ্যান্ড রাত ঠিক 3টার দিকে ধূপ ধূপ করে আওয়াজ শুরু হয়। অ্যান্ড আমি ঘুম ভেঙে যায়। অ্যান্ড আমি আওয়াজটা বুঝতে পারি যে আমার ঠিক মাথার উপর থেকে হচ্ছে, মানে 3rd ফ্লোরে আমার রুমের ঠিক উপরের রুমটার থেকে আওয়াজটা আসছে। তো আমি তখন ঘুমানোর চেষ্টা করি, কিন্তু আওয়াজটা আস্তে আস্তে বাড়তে থাকে। সো আমি ঘুমাইতে পারি না। সো আমি তখন বেড থেকে নেমে নিচতলায় যাই এবং আন্টির দরজায় গিয়ে নক করি, কিন্তু কেউ দরজা খোলেন না। সো আই থট যে উনি হয়তো 3য় তলায় কোনো শব্দ করছিলেন। কিন্তু একজন বৃদ্ধ মহিলা রাত 3টা বাজে কি করবে? ডেফিনেটলি ওই সময় ওনার ঘুমিয়ে থাকার কথা।
তো আমি তখন আর ঘুমাতে না পারে আমি ডাইরেক্ট তৃতীয় তলায় চলে গেছি, ইমপেশেন্ট আর কি। তো তৃতীয় তলায় যাওয়ার পর আমি দেখলাম যে দরজাটা কাঠের দরজা, খুব পুরনো গুণে ধরা কাঠের দরজা, ওইটা বাইরের থেকে একটা হালকা একটু মোটা একটা লাল সুতা দিয়ে বাঁধা, জাস্ট ওটা দিয়েই বাঁধা। আচ্ছা। এবং ভেতর থেকে আমি ঠিক তখন আওয়াজটা শুনছি যে প্রায় 30 seconds to 1 minute পর পর ধুপ 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 আওয়াজটা হচ্ছে। আচ্ছা। এন্ড তখন আমি দরজায় নক করি একটু জোরে 2 বার। যখন নক করার সাথে সাথে আওয়াজটা আমি আর শুনি না, আওয়াজটা আর আসছে না। তো আমি পিছে ফিরে, আমি ভাবলাম উনি হয়তো বুঝছে না, আমি পিছে ফিরে হাঁটা শুরু করি সিঁড়ি দিয়ে। ঠিক যখন নামা শুরু করি তখন আওয়াজটা আবার শুরু হয়। তখন ঘুমের মাঝে আর কিছু করার থাকে না, আমি নিচে গিয়ে ঘুমিয়ে পড়ি। আচ্ছা। এন্ড পরের দিন আমি সকালে কাজে চলে যাই, আমার সাথে তেমন কিছু হয় না। এন্ড পরের দিন আমি রাতে যখন ফিরি ঘুমিয়ে পড়ি কিছু কাজ সেরে, এন্ড তখন সেদিন রাতে আমি কিছু খারাপ স্বপ্ন দেখি। এন্ড রাতে ঘুম ভেঙে যায় আমার। ঠিক আমার একটা অভ্যাস আছে, আমার ঘুম ভাঙলে আমি সবসময় পাশে বালিশের পাশে ফোনটা নিয়ে দেখি। তো ফোনে তখন দেখলাম যে রাত 3টা বাজার ঠিক 2-3 মিনিট বাকি। তো আমার কেন জানি না, তো আমি দেখলাম যে আওয়াজটা হয় না। তো আওয়াজটা তখন হওয়া শুরু করলো হঠাৎ করে। তো আমি এবং একই সময়ে হলো, মানে শুরু হলো কি একই সময়ে? মানে আগের দিন রাতের বেলা যে সময় আওয়াজটা শুনেছিলেন 3টার সময়, ঠিক ওই একই সময়ে হয়? 3টার সময় আওয়াজটা শুরু হলো। এই যে 3টা, আমি 3টা কেন জিজ্ঞেস করলাম এবং এখানে কেন একটু মানে এমফাসিস দিলাম সেটা আমি পরে বলছি, আপনি আপনার ঘটনা বলুন। আচ্ছা ঠিক আছে। তো 3টা বাজে আওয়াজটা শুরু হলো। এন্ড দিস টাইম আমি আর নিচে যাওয়ার করলাম না, কারণ আমি প্রত্যেকবার গিয়ে নক করতাম এন্ড কেউ দরজাই খুলতো না নিচে। তো আমি ডাইরেক্ট উপরে গেলাম। এন্ড দিস টাইম উপরে আমি যাওয়ার পর সাথে সাথে দেখলাম যে ওই লাল সুতাটা আজকে নেই, বাধা ছিল না আজকে দরজাটা, যেটা আপনি গতদিন দেখেছিলেন। জি। সো তখন আওয়াজটা হচ্ছে, এন্ড সো আমি নক করি 2-3 বার, বাট আওয়াজটা এবার থামে না। সো আমি আস্তে করে দরজাটা একটু ঠেলে ভিতরে একটু উকি মারি। এন্ড উকি মেরে আমি দেখি যে ডান দিকে একটা অন্ধকার রুমের মধ্যে জাস্ট 2টো জানালা খোলা, তা দিয়ে যা আলো আসছিল তা দিয়ে আমি দেখছিলাম 2টো জানালা খোলা। সেই আলোতে মাটিতে, একটা ধুলোওয়ালা রুমের মাটিতে একটা কালো খুব লম্বা মানুষ আকৃতির কিছু একটা বসে আছে এবং তার পিঠটা আমার দিকে ফেরানো। মানুষের মতো কিন্তু ঠিক মানুষ বলা যায় না। আমি আপনি দেখে বলবেন যে তাহলে তো একটা মানুষ বসে আছে, কিন্তু আমি 5 সেকেন্ডস দেখার পর বুঝে গেছি যে এটা কোনো মানুষ হতে পারে না। কারণ তার কেন হতে পারে না? কারণ তার বডি ছিল অদ্ভুত কালো। আচ্ছা। পুরোপুরি অদ্ভুত কালো, এবং সে খুবই লম্বা এবং তার হাতগুলো খুবই লম্বা, এবং আমরা মেডিটেশন করতে যেমন বসি সে এইভাবে বসেছিল, পা দুটো ভাঁজ করে, এবং সে তার পিঠটা আমার দিকে দেওয়া ছিল। এবং আমি অন্ধকারে অল্প আলোতে যা বুঝতে পারছিলাম তার হাতে সাদা কঙ্কালের মতো ছিল, কঙ্কাল টাইপের কিছু ছিল। আচ্ছা। সে মানে হাড় টাইপের কিছু ছিল, তার সামনে কিছু জিনিস রাখা, এবং সে প্রতি 30 সেকেন্ড বা 1 মিনিট পর পর ওই হাড়গুলো দিয়ে মাটিতে বাড়ি মারছে, মানে ফ্লোরে এই শব্দটা। হ্যাঁ। এবং আমি প্রথমে একটু ঘাবড়ে গেলাম, এন্ড সে মুখে মুখে কি যেন একটা বলছিল, এন্ড আমি বুঝতে পারছিলাম। আই ডোন্ট থিংক ইট ওয়াজ বাংলা, বিকজ বাংলা ভাষায় এটা মনে হচ্ছিল না। সে জাস্ট বর্বর করছিল, ডিফারেন্ট কোনো একটা ল্যাঙ্গুয়েজ সে বর্বর করছিল। এন্ড আমি তখন খুবই ভয় পেয়ে যাই, এন্ড আমি ভাবলাম যে এখানে আর থাকা দরকার নেই, আমি নিচে গিয়ে শুয়ে পড়ি। তো আমি যেই ভাবলাম যে পিছে ফিরবো, সেই জিনিসটি আমার দিকে ফিরে তাকায়, এবং সে জাস্ট মানুষের মতো মাথা ঘুরে তাকায় নি, সে তার ওয়েস্ট থেকে, তার কোমর থেকে তার আপার বডি পুরো উপরের অংশটা পিছে ঘুরে সে আমার দিকে তাকায়। তার মানে নিচের অংশটুকু ওখানে ওইরকমই থাকে, বাট কোমরের উপরের অংশ থেকে, অর্থাৎ ওয়েস্টের উপর থেকে পুরো জিনিসটা ঘুরে যায়। জি। আচ্ছা। এন্ড আমি দেখতে পারি যে তার বডি তো পুরো কালো, তার ফেসও পুরো কালো, এবং তার কোনো কান নেই, তার কোনো নাক নেই, এন্ড তার চোখ দুটো মানে রক্তের মতো লাল। তার মানে পুরো মুখটা সমান, শুধু দুটো চোখ বসানো। জি।
আচ্ছা, রক্তের মতো লাল, এন্ড তার খুব চিকন দুটো ঠোঁট আছে, খুবই চিকন, খুবই চিকন দুটো ঠোঁট আছে, এন্ড সে আমার দিকে তাকিয়ে জাস্ট একটা হাসি দেয়, খুবই বিদঘুটে একটা বিচ্ছিরি হাসি দেয়, এন্ড হাসি দেওয়ার সাথে সাথে তার ঠোঁটগুলো উপরে একদম চোখের নিচ পর্যন্ত উঠে যায়। আপনি এখনো হালকা হালকা কাঁপছেন, আপনার কি ওই সম্পর্কে মানে ওই ব্যাপারটা মনে পড়ছে নিশ্চয়ই? এবং ওই মুহূর্তে আপনার কি মনে হচ্ছিল যে ইনি কি এই ফ্যামিলি মেম্বার নাকি অন্য কিছু? ভাইয়া, when you see a face like that, ওরকম যখন একটা চেহারা সামনে দেখবেন তখন আর মাথায় কিছু চিন্তা করার মতো থাকে না। আমি সেটা বুঝতে পারছি পুরোপুরি। কিছু একটা যে বানাবেন যে জিনিসটা আসলে এটা, সেরকম কোনো কিছু মনে হয়। তারপর আপনি কি করলেন ওই মুহূর্তে? আমি তখন খুব ভয় পেয়ে যাই, এন্ড ওখান থেকে দৌড় দিয়ে আমি বাড়িটা থেকে বের হয়ে যাই, 3 তলা নিচে নেমে গেট থেকে বের হয়ে যাই। গেট থেকে বের হয়ে পাশে 2 রোড পাশে একটা মসজিদ ছিল, মসজিদে গিয়ে আমি, মসজিদটা সারা রাত খোলা থাকে, সো ওখানে গিয়ে আমি শুয়ে পড়ি, রাতটা ওখানেই কাটাই, বিকজ খুব ভয় পেয়ে যাই। আর ভোরবেলা ফজর নামাজের সময় আমাকে মসজিদের ইমাম সাহেব এসে ডাকেন, ডেকে জিজ্ঞেস করেন যে আমি মসজিদে কেন ঘুমাচ্ছি এভাবে। তো ওনাকে আমি ওই আমার এক্সপিরিয়েন্স কারোর সাথে শেয়ার করি নাই, ওনাকে ফার্স্ট পেলাম, তো ওনাকে আমি সব খুলে বলি, খুলে বলার পর আমি বুঝি না, উনি হয়তো বুঝতে পারছেন, উনি আমাকে একটা ওনার একটা কাঠের বক্স থেকে একটা তাবিজ দেন, তো বলেন যে তাবিজটা ওই বাসে যতদিন আসো ওই তাবিজটা গলায় রাখো। তো আমি ঠিক আছে, আমি ওটা বলে আমি দোতলায় আমার ইয়েতে গিয়ে, সে তখন দিন হয়ে যায়, তো আমি আমার কাগজপত্র নিয়ে বের হয়ে যাই, আমি কাজে বের হয়ে যাই, এন্ড রাতে গিয়ে ঘুমায় পড়ি আবার, আর 3rd ফ্লোরে যাওয়ার কোনো সাহস ছিল না। তো আমি ঘুমায় পড়ি, এন্ড এবারও আমার রাতে 3-4 মিনিট আগে ঘুম ভেঙে যায়, এবার আমি শুয়ে শুয়ে জাস্ট ওয়েট করি যে আজকে রাতে কি হয়, এন্ড তখন আমার গলায় ওই তাবিজটা ছিল, ইমাম সাহেবের দেওয়ার তাবিজটা আমার গলায় ছিল, আমি ওয়েট করি কি হয়, এন্ড এবার আর 3টা বাজে কোনো আওয়াজ পাইনি, ফর দ্য ফার্স্ট টাইম ওই বাসায় কোনো আওয়াজ পাইনি, এন্ড আমি আরো 15 মিনিটের মতো ওয়েট করি আওয়াজটার জন্য, কিন্তু কোনো আওয়াজ হয় না। দেন আমি ঘুমানোর চেষ্টা করি, আস্তে আস্তে আমার ঘুম চলে আসে, যখন চোখটা ঠিক লেগে আসে তখন আমি বুঝতে পারি যে আমার পায়ের ঠিক পাশে কিছু একটা দাঁড়িয়ে আছে। তো আমি এইসব মোমেন্টে কখনো ওয়েট করি না যে আস্তে আস্তে দেখবো নাকি দেখবো না, আমি সাথে সাথে মাথা ঘুরে দেখি যে ওই জিনিসটি এবার দাঁড়িয়ে আছে, এন্ড দাঁড়ানোর পর আমি দেখতে পারলাম যে অ্যাকচুয়ালি কত লম্বা জিনিসটা, বুঝতে পারলাম যে জিনিসটা এত লম্বা, মানে যখন বসেছিল তখন তো অনুমান করেছিলেন, এখন বুঝতে পারলাম যে এত লম্বা, এন্ড আমি সেটা দেখে সে আমার দিকে ডাইরেক্ট মানে তাকিয়ে থাকে কোনো এক্সপ্রেশন ছাড়া, আমি খুবই ভয় পেয়ে যাই, আমি শুয়ে থাকি, আমার পুরো গা বরফ হয়ে যায়, কিন্তু তাও আমি খাওয়ানো শুরু করি, এন্ড আমি তখন দোয়া কালাম পড়ার চেষ্টা করি, কিন্তু মুখ দিয়ে কোনো কথা ছিল না, এত সময় কিচ্ছু মনে আসছিল না। সবচাইতে ভয়ঙ্কর যেটা জাগছে, আমার তাবিজটা তখন 3-4 সেকেন্ডস পর নিজে নিজে খুলে আমার বাম পাশে মাটিতে পড়ে গেছে, একা একা। আমি মানে এটা আপনি শিওর যে আপনি নিজে খোলেননি? এটা আমি নিজে তো ভুলেও খুলবো না, বিকজ আমি মুভ করতে পারছি সেটা না, মানে ভয়েও হাত চলে গেছে বা খুলে এরকম কিছু না, এরকম না, আমি ফ্রোজ হয়ে পুরো ফ্রোজেন, পুরো ফ্রোজেন, এন্ড নিজে নিজে তাবিজটা খুলে জাস্ট এমনি পড়ে গেছে, এন্ড আমি তখন এত ভয় পাই যে আমার যা প্রোটেকশন ছিল সেটাও শেষ, তখন আমি ফেইন্ট হয়ে যাই। স্বাভাবিক, খুবই স্বাভাবিক। এন্ড আমি যখন আমার হোশ ফিরে তখন আমি 3rd ফ্লোরে, I was sleeping in the 2nd floor. Oh my god, that was when I lost. প্রথমে আমি হোশ আসে, আমি উঠি, দাঁড়াই, বুঝতে পারি যে আমি ফ্লোরে, তো আমি উঠে দাঁড়াই, আমি ভাবলাম হয়তো ভয় পেয়ে ঘাট থেকে পড়ে গেছি, তো আমি যখন উঠে দাঁড়াই চারপাশে দেখি, তখন বুঝতে পারি যে এটা আমার ফ্লোর না, এটা আমার খাট না, আমার ব্যাগটা কিছু নাই, এই রুমে আমি আগে আসিনি। তখন আমি বুঝতে পারি যে এটা 3rd ফ্লোর, সেই রুমটা। আপনি সেন্সলেস ছিলেন, সো হাউ ডিড ইউ গো দেয়ার? এক্স্যাক্টলি, আই ডোন্ট নো হাউ আই ওয়েন্ট দেয়ার, বাট আমি সেন্সলেস ছিলাম, এন্ড আই woke up there, এন্ড আমি তখন আশেপাশে দেখি যে আমি 3rd ফ্লোরের সেই রুমটাতে, এন্ড আমি আশেপাশে দেখি মাটিতে কিছু চুল পড়ে আছে, কিছু পাউডার জাতীয় জিনিস ছিল, 2 রকম পাউডার ছিল, জাস্ট অন্ধকারে এক ঝলকে যা দেখতে পারছি ভয়ের ইয়েতে, আর ওই হাড়গুলো তখনও ছিল ওখানে, আর আশেপাশে খুব ভাঙা ফার্নিচার, অনেক ময়লা জিনিসপত্র ছিল, অত কিছু দেখার সময় পাইনি, আর আমার
সাদা রঙের যে টি শার্টটা ছিল যা পরে ঘুমাচ্ছিলাম ওটা এদিক দিয়ে লাইক চেস্টের দিক দিয়ে ছেঁড়া। আচ্ছা, পুরো ছেঁড়া, এন্ড আমার শরীরের বিভিন্ন জায়গায় কালো দাগ। সো অন্ধকারে যা বুঝতে পারছি, পুরো বডি ব্যথা করতেছিল তখন। মানে আমি হার্ডলি নিজেকে জাস্ট উঠে দাঁড়া করেছি। আচ্ছা, দেন ওখান থেকে আমি ওগুলো দেখার পর আর এক মুহূর্ত থাকতে চাচ্ছিলাম না। আমি ওখান থেকে জাস্ট রাশ করে দোতলায় যাই। দোতলায় গিয়ে আমার ব্যাগ ট্যাগ, আমার ফোন চার্জে ছিল, যা ছিল সব নিয়ে আমি জাস্ট ব্যাগে ভরে বের হয়ে যাই। অ্যান্ড তাড়াহুড়োর মাঝে আমার অফিসিয়াল পেপারস গুলো ফেলায় আসি। দেন আমি বের হয়ে নিচে এসে একবার নক করি ওই আন্টির রুমে, দরজায়, কিন্তু নো অ্যান্সার, কেউ দরজা খুলেন না তখনও। কিন্তু তখন যে আমি দাঁড়ায় নক করব কয়েকবার, ওই সাহসটা নাই, কারণ আমি জানি ওই বিল্ডিং আমি সেফ না। তখন আমি জাস্ট আমার ব্যাগটা নিয়ে আমি দৌড়ায় গেট থেকে বের হয়ে যাই। এন্ড গেট থেকে ঠিক 2-3 স্টেপ নেওয়ার পর আমি বুঝতে পারি যে যখন কেউ আপনার দিকে তাকিয়ে থাকে তো বোঝা যায় যে someone is looking at you। তখন আমি বুঝতে পারি যে পিছন থেকে হয়তো কেউ আমার দিকে তাকায় আছে বা কেউ দেখতেছে আমাকে। হ্যাঁ, তখন আমি পিছিয়ে জাস্ট তাকাই এন্ড দেখি ওই বিল্ডিং এর 3rd ফ্লোরে সেই রুমটার সেই জানালা যেটা খোলা ছিল তার ভেতরে দুটো লাল রক্তের মতো লাল চোখ আমার দিকে তাকায় আছে। শুধু চোখ দুটো দেখা যাচ্ছে এই মুহূর্তে? দুইটা চোখ দেখা যাচ্ছে কালো অন্ধকারের মধ্যে। আমি জাস্ট দুইটা চোখ দেখতেছি আমার দিকে তাকায় আছে। দেখলেই বোঝা যাচ্ছে যে সে আমার দিকেই তাকায় আছে। আমি ওইটা দেখার পর জাস্ট আমার ব্যাগটা নিয়ে ওখান থেকে দৌড়ায় আমি জাস্ট সামনে কিছু দূর সামনে একটা টং থাকে, টং ছিল। আমি টঙে গিয়ে তখন ফজরের আজান দেওয়ার আধা ঘন্টা বাকি এরকম সময়। তো ওই সময় চাচা তখনও মাত্র টং খুলতেছে। তো ওইসব এলাকায় তো টং একটু আর্লি খুলে, সো টং তখন খুলতেছে। চাচা আমাকে দেখে যে আমি হাঁপাচ্ছি, খুব ভয় পেয়েছি বা সামথিং। তো চাচা আমাকে কিছু না বলে জাস্ট পানি দেয় বসতে বলে টঙে। তো আমি বসে একটু পানি খাই। চাচাকে আমি জিজ্ঞেস করি যে চাচা আপনি এখানে কয় বছর ধরে আছেন? চাচা বলে যে আমি 13 বছর ধরে আছি। তো ওনাকে আমি আমার এক্সপিরিয়েন্সের ব্যাপারে তখনও কিছু বলি নাই। আমি জাস্ট বলি যে আপনি কি এই বাড়ির ব্যাপারে কিছু জানেন? তখন বলে যে এই বাড়িতে আমি তার থেকে জানতে পারি যে এই বাড়িতে অনেক বছর আগে একজন মহিলা ছিলেন এবং তার 2টো ছেলে ছিল। তাদের বাবা ফর সাম রিজন তাদেরকে ছেড়ে চলে যায়। দুটো ছেলের থেকে এক ভাই কালো জাদু করতেন। আচ্ছা। এবং অনেক বছর আগে ওই বাড়ির 3য় তলায় নাকি ওই এক ভাই আরেক ভাইকে খুন করে নিজে ফাঁসি দিয়ে মারা যান। চাচা আমাকে বলেন যে এরপর থেকে ওই বিল্ডিং আর কেউই থাকেন না, বিল্ডিংটা পুরোপুরি খালি। আচ্ছা। তখন আমি চাচাকে বলি যে মানে আমি অবাক হয়ে যাই, বলি খালি পড়ে আছে মানে কি? ওখানে তো আমি দেখছি যে নিচতলায় আন্টি এখনো আছেন, বৃদ্ধ মহিলা একজন আছেন। তো চাচা বলে যে মামা যা বুঝেন না তা নিয়ে না কথাই বলা ভালো। ওই মহিলা অনেক বছর আগেই মারা গেছেন। আপনি যা দেখছেন ওইটা আপনি নিজেই বুঝে নেন। তো ওইটা দেখার মানে ওইটা শোনার পর উনি যে আমাকে ভয় লাগানোর জন্য বলবে, আমি তখনও তাকে আমার কথাই বলি নাই যে আমি এরকম জিনিস দেখছি। উনি সেটা আমাকে বলছে। এরপর আমি জাস্ট আপনি স্টে করেননি? আমি আর স্টে করিনি, আমি ঢাকায় এসে পড়ি। আচ্ছা, ওকে। আপনি যদি এখন আবার বলা হয় যে কোনো কাজে আপনি জামালপুর যান, আমি এরপর থেকে ভাই আসলে ওই এলাকার মধ্যে আর যাওয়ার কোনো ইচ্ছা নাই। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। এবং রাহাত, থ্যাংক ইউ। আপনার রাফাত, থ্যাংক ইউ। এবং আপনার অনেক প্রশংসা পাচ্ছি আমরা। এবং অনেকে যারা লিখছেন তারা বলছেন যে একটু মানে এইরকম ধরনের ভয়ঙ্কর আরো কিছু ঘটনা চাই। এবং আমি দেখতে পাচ্ছি এরকম অর্পণ আমাদের SMS করেছেন এবং ভয়ানক ছিল বলছেন। এমনি রুবেল হোসেন সেই ইউনিভার্সিটি থেকে আমাদের SMS করছেন, অনেক ভয় লাগছে। তার ফয়সাল আমাদের SMS করছেন ঢাকা থেকে, এবং তার কাজিন জুবায়ের এবং রাকিব তার সঙ্গে রয়েছেন। এবং ভূত আসাম তার অনেক আজকে ভালো লাগছে। কখন কিভাবে হয়েছে আমি যে ঘটনাটা বলবো সেটা 90-এর দশকের শুরুতে 92-93 ঘটনা। একজন প্রচন্ড বুজুর্গ ব্যক্তি যার পারিবারিক ভাবেই তারা খুবই জনপ্রিয় এবং কি খুবই পাওয়ারফুল ফ্যামিলি। তো আমি সেই ফ্যামিলির
যথাযথ সম্মানের জন্যই তাদের নামগুলো বলতেছি না বা তাদের সম্পর্কে বলছি না, কারণ তারা প্রচন্ড অনারেবল ফ্যামিলি। সো আমি ঘটনায় চলে যাচ্ছি। তো 90-এর দশকের শুরুর দিকে আমি যে বুজুর্গের কথা বলছি, ওনার কোনো রিলেটিভ বা কোনো ফ্রেন্ড ফাইন্যান্সিয়াল মানে একটা সমস্যায় পড়ে, এমনকি সেই ফ্রেন্ডের যার কাছে টাকা বা ফাইন্যান্স পেতেন তিনি টাকাগুলো নিয়ে একদম ভ্যানিশ হয়ে যান, জাস্ট কোনো রকম যোগাযোগ নেই। এক পর্যায়ে উনি ওনার ফ্রেন্ডকে, যিনি বুজুর্গ, ওনাকে খুব রিকোয়েস্ট করলেন, না আমার টাকা প্রয়োজন নেই, আমার ওই লোক আছে না, মানে কোথায় আছে, কেমন আছে, আমার ওই লোকটাকে সাথে একটু যোগাযোগ বা কমিউনিকেট করা দরকার। তো এই পর্যায়ে যেহেতু উনি টাকার ব্যাপারে কোনো কথা বলেন নাই, জাস্ট লোকটাকে কমিউনিকেট করতে বলেছেন, তো ওই বুজুর্গ ব্যক্তি চিন্তা করলেন যে ওই লোকটার কোনো কমিউনিকেশন বা কোনো খবর পাওয়া যায় কিনা। এই অবস্থায় উনি ওই লোকের সাথে সংশ্লিষ্ট একটা জিনকে বোতলে বন্দি করে ফেললেন, একদম বন্দি যেটাকে বলে। এই অবস্থায় জিনের সাথে উনি কথোপকথনের এক পর্যায়ে ওই জিনকে বললেন যে যে মানে নিরুদ্দেশ আছে তাকে তুমি হাজির করে দিবা বা তার কোনো রেফারেন্স বা অ্যাড্রেস তুমি বলবা। তো ওই জিনটার একটা কথাই ছিল যে আমার পক্ষে এটা বলা সম্ভব না। কেন বলা সম্ভব না? কারণ আমি এর সাথে যুক্ত না, মানে এর সাথে আমার কোনো দায়বদ্ধতা নেই। তো এক পর্যায়ে বার্গেনিং, এক পর্যায়ে জিনটাকে প্রেশার দেওয়া হয়। প্রেশারে উনি আসলে প্রেশার ক্রিয়েট করতে চাইছিলেন, কিন্তু উনার ফ্যামিলির সাধন করে একটা লাঠি দিয়ে জিনটাকে স্পর্শ করা হয় যাতে উনি একটু পানিশমেন্ট হয় বা কাজটা করতে একটু রাজি হয়। কিন্তু এটা উনার মানে এটা অ্যাক্সিডেন্টলি লাঠিটা দিয়ে স্পর্শ করার সাথে সাথে জিনটা শরীরে আগুন ধরে যায় এবং জিনটা মারা যায়, মানে অ্যাক্সিডেন্টলি মারা যায়। তো এইখানে ঘটনাটা শেষ হতে পারতো, কিন্তু ঘটনাটা এখান থেকেই শুরু। যখন জিনটা মারা যায়, জিনের যে আত্মীয় স্বজন থাকে তারা প্রচন্ড রকম ক্ষেপে যায়, কারণ এই জিনটা তখন কোনো দোষী ছিল না, সে কাজটা করতে রাজি হয় না, এতটুকুই। তো এই অবস্থায় ওই জিনের রিলেটিভ এবং ওই জিনের সাথে সংশ্লিষ্ট শত শত হাজার হাজার জিন ওই ব্যক্তিটার উপর প্রতিশোধ নেওয়ার জন্য প্রচন্ড রকম ভাবে চেষ্টা চালিয়ে যেতে থাকে। এক পর্যায়ে যখন তারা কোনোভাবেই পারতেছে না, মানে দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন মানুষ এবং জিন জাতি মিলে একটা বিচারের ব্যবস্থা হয়। এই ঘটনাটা আমি আরেকটু ধরিয়ে দেওয়ার জন্য, যদিও আমি জানি যে এটা আমাকে এত স্পেসিফিক্যালি না বলাই ভালো, তারপরে বলছি ঘটনাটা আমাদের টাঙ্গাইলের এলাসিন কাছাকাছি অথবা সেলিমপুরের মধ্যে ঘটনা, এতটুকু যথেষ্ট, এর বেশি বলার প্রয়োজন হবে না, যারা জানার বুঝে গেছেন। তো সেলিমপুর এলাকাতে তো সেই বিচারটা হয়, সেখানে ওই বুজুর্গের রিলেটিভ যারা এই ব্যাপারে পারদর্শী ওইখানকার এলাকাবাসী এমনকি জিন জাতিদের মধ্যে উপস্থিতিতে একটা বিচার হয়। সেই বিচারে একটা ফয়সালা হয়, হ্যাঁ ভুল হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অনিচ্ছাকৃত, ইচ্ছাকৃত না। তো এর বিচার হিসাবে, এর পানিশমেন্ট হিসাবে জিনের পক্ষ থেকে বলা হয় এই ব্যক্তিকে তোমরা ভেলায় ভাসিয়ে দিবে যমুনা নদীতে। তো ওই ব্যক্তির রিলেটিভ যারা এই বিষয়টা জানেন, বুঝেন, তারা বুঝে দেখলেন যে যমুনা নদীতে তাকে একা ছাড়া যাবে না, এটা তার জীবনের জন্য চরম রিস্কি। তো তারা দ্বিতীয় অপশনটাকে প্রেফার করলেন বা আলোচনা আনলেন। তখন তাকে বলা হলো আজিমপুর গোরস্থানের কথা, আমি যতটুকু শুনছি আর কি, কিন্তু এই দ্বিতীয় অপশনটাও মানুষ মানে মানব জাতির পক্ষ থেকে মানে অতটা গ্রহণযোগ্য করা হল না। কিন্তু থার্ড অপশন অ্যান্ড লাস্ট অপশন হিসাবে বলা হলো যে ধলেশ্বরী নদী থেকে বুড়িগঙ্গা নদী, আমাদের টাঙ্গাইলের ধলেশ্বরী নদী থেকে বুড়িগঙ্গা নদী, এই পর্যন্ত তাকে ভেলায় ভাসিয়ে দিতে হবে, উইদাউট সেই থাকবে, তাকে কেউ, তার সাথে কেউ থাকতে পারবে না। এর মধ্যে যদি জিন জাতি কিছু করতে পারে তো পারবে, নচেত সে এই সময়ের মধ্যে এই দায় থেকে মুক্ত হয়ে যাবে। তো এক পর্যায়ে থার্ড অপশনটাকে চুজ করে নেওয়া হয়, কিন্তু কন্ডিশন দেওয়া হয় যে ওনাকে ভেলায় ভাসিয়ে দেওয়া হবে, কিন্তু ওনার রিলেটিভরা একটা জাহাজের মধ্যে বা নৌকোর মধ্যে একটা দূরত্ব, যে দূরত্বটা জিন জাতি নির্দিষ্ট করে দেয়, এই দূরত্বের মধ্যে তারা থাকতে পারবে না, এই দূরত্বে তাকে ছেড়ে দিতে হবে।
এ পর্যায়ে তাকে ওই ডিসিশন অনুপাতে একদম ধলেশ্বর নদী থেকে মানে এলাসিন ঘাট থেকে বুড়িগঙ্গা মানে ঢাকার দিকে ভাসিয়ে দেওয়া হয়। ভাসিয়ে দেওয়ার এক পর্যায়ে তার পিছনে নৌকা বা বজ্র যাই বলা হয় ওইটা পাঠিয়ে দেওয়া হয়। একটা সময় দেখা যায় যে উনি চোখের আড়ালে চলে যাচ্ছে, নদীতে ভেসে উঠছে, নদীতে ডুবে যাচ্ছে, কিন্তু উনি খেলাতেই আসেন। উনি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত মানে ধলেশ্বরী আর বুড়িগঙ্গা নদী পর্যন্ত এইভাবে বিভিন্ন রকম পরীক্ষার মধ্যে জীবন সংশয়কর নানাবিধ পরীক্ষার মধ্যে দিয়ে তার আমল, তার আল্লাহর প্রতি চরম বিশ্বাসের মধ্যে যে টিকে যান এবং কি চরম ভাবে তিনি জিন জাতির উপর একটা কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন এবং কি আজ পর্যন্ত তিনি মানুষের সেবা করে যাচ্ছেন। আমি দোয়া করি, আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তার হাবিব রাসূলুল্লাহ ওনাকে আরো জীবিত রাখেন, ওনাকে দ্বারা মানুষের আরো কল্যাণ করার তৌফিক দান করেন। এবং কি আমি লিসনারদের কাছে আপনাদের জন্য ঘটনাটা প্রকাশ করলাম, কিন্তু আমি আল্লাহর কাছে, আল্লাহ হাবিবের কাছে মাপ চাচ্ছি যেন আমার কোনো বেয়াদবি, অনিচ্ছাকৃত কোনো ভুল ত্রুটি তিনি এবং আল্লাহ আমার হাবিব আমাকে ক্ষমা করে দেন। কিন্তু সত্য ঘটনা আমাদের জানা উচিত এবং কি বুজুর্গদের ঘটনা জানা উচিত, যাতে আমাদের আগ্রহটা সেদিকে ভালো হয়, ভালো কাজের আগ্রহ স্পৃহা জাগে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। এবং আমরা আসলে এখনো পর্যন্ত উনি যেটা বলছিলেন যে উনি জিন হাজির করতে পারেন, বাট এখনো পর্যন্ত আমরা আসলে কোনো তুলারাশির কাউকে পাইনি এবং আমাদের সময় শেষ হয়ে আসছে। সো আজকে হলো না, বাট উনি খুবই আগ্রহী ছিলেন, আমাদের চাইতে বেশি আগ্রহী উনিই ছিলেন, কারণ উনি চাচ্ছিলেন যে এই জিনিসটা আমরা জানি। ওকে, থ্যাংক ইউ রাসেল ভাই। আমি সাফিউল সাদি, এসেছি মিরপুর থেকে। জি। তো আজকে যে ঘটনাটা বলতে এসেছি এটা একটি ডর্ফের ঘটনা, যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় বামুন বলি। এমনিতে ডর্ফ এবং বামুন মানে এটা জাস্ট যদি কেউ দেখতে চান সার্চ মানে একটু সার্চ করলে, ইন্টারনেটে সার্চ করলে দেখতে পারবেন। হ্যাঁ। তো যিনি ঘটনাটা বলেছেন তিনি কিন্তু এই ডর্ফ ব্যাপারটা কিন্তু জানেন না, সুতরাং তার ওভাবে বর্ণনা দেওয়ার কিন্তু কোনো কারণ নেই। কিন্তু তার ঘটনা শোনার পর আমার মনে হয়েছে যে এটা একটি ডর্ফের ঘটনা তিনি বলছেন। তো ঘটনাটা হচ্ছে একদিন বসেছিলাম আমরা, তো আমার বড় ভাই নিউটন ভাই, তো তার ফ্রেন্ড নিলয় ভাই আমাকে এই ঘটনাটা বলে এবং পরবর্তীতে তার ছোট ভাই ইব্রাহিম, তার কাছ থেকে আমি ঘটনাটা শুনি। তো এই গল্পের অথেন্টিসিটিটা আমি মেনটেন করেছি যে দুইজনের ঘটনাই প্রায় একরকম ছিল। আমি মূল ঘটনায় যাচ্ছি। ঘটনাটি মিরপুরের শেওড়াপাড়ার একটি ঘটনা। আচ্ছা, তাহলে একদম শহুরে ঘটনা, মানে একদম এই শহরের ঘটনা। এবং ভাইয়া শেওড়াপাড়ার আগে যেমন ছিল অনেক সরা গাছ বা ওরকম একটা পরিবেশের মধ্যে ছিল, তো এটা হচ্ছে 2000 সালে ঘটনা। তো ওদের বাড়ির পাশে কিন্তু একটা ডোবার মতো ছিল এবং অনেকটা একটু ভৌতিকই, এলাকাটা একটু অন্যরকম। যখনকার ঘটনা বলছি তখন বেশ গরম পড়েছে, ভ্যাপসা গরম অনেকদিন থেকে, এবং লোডশেডিং তো নিয়মিতই। তোর মা ছিলেন প্রেগনেন্ট, ওদের একতলা বাড়ি ছিল এবং বাড়ির কাজ চলছিল তখন। তো ওরা সবাই বাড়ির একটি ঘরে সবাই মিলে থাকতো, ওর বাবা, মা, 2 ভাই এবং বোন। তো ওদের বাড়ির বোনের একটি হৃদয় মূল দরজা থেকে একটা করিডোরের মতো, লম্বা করিডোরের মতো গিয়েছে এবং এর শেষ প্রান্তের যে ঘরটি, এই ঘরটিতে ওরা তখন থাকতো। তো ঘরটি, যেহেতু ওর মা প্রেগনেন্ট, তিনি গরমটা সহ্য করতে পারতেন না এবং নিয়মিত লোডশেডিং এর কারণে ওরা দরজাটা খোলা রাখতো। আচ্ছা। এবং এর বাইরের পাশ দিয়ে অনেক বাতাস আসতো বাইরের পাশ দিয়ে, যেহেতু এই কারণে ওরা ওই দরজাটা লাগাতো না। তো একদিনের ঘটনা, রাত 2টা কি 3টা বাজবে, ওর মার হঠাৎ করে রাত 2টা কি 3টা বাজবে এমন সময় ওর মায়ের হঠাৎ ঘুম ভেঙে যায়। তো তিনি বাইরে চাঁদের আলো ছিল অনেক, যথারীতি কারেন্টও নেই। তো তিনি বাইরে হঠাৎ একটি ছায়ার মতো দেখতে পান, অবয়বের মতো দেখতে পান। তো তিনি তখন ভাবেন যে এটা চোর কিনা, কারণ ওই সময় চোরের উপদ্রব অনেক বেশি ছিল। তো তিনি তাকিয়ে আছেন। তো একটা সময় সে অবয়বটি তার চোখের সামনে আসে। জিনিসটি দেখতে ছিল বাচ্চাদের মতো, দেখতে একেবারে শরীরে গঠনের দিক দিয়ে জিনিসটা একদমই বাচ্চাদের মতো।
সেটার কানগুলো ছিল অস্বাভাবিক রকমের বড়, চোখগুলো অনেক বড় বড়, কিন্তু দেখতে একেবারে বৃদ্ধদের মতো। তার মানে তার বয়স আছে, বয়স অনেক, কিন্তু বাড়েনি। এবং সাইজটা কেমন হবে? সাইজটা খুবই মানে পাতলা এবং মানে ছোটখাটো, বাচ্চারা যেমন হয়, ছোট বাচ্চারা 5 বছরের বাচ্চারা যেটুকু লম্বা হয়, 4-5 বছরের বাচ্চা এরকমই, এবং কিন্তু চেহারাটা মানে একদম বৃদ্ধদের মতো, চেহারাটা 70-80 বছরের বৃদ্ধদের মতো। তো তিনি দেখার পরপরই তার স্বামীকে ডাক দেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে জিনিসটা দরজার করিডোর ধরে দাঁড়িয়ে আছে, দরজার কার্নিশ ধরে দাঁড়িয়ে আছে, সে কিন্তু ভিতরে ঢুকছে না, এবং এক দৃষ্টিতে সে তার মায়ের পেটের দিকে তাকিয়ে আছে। আচ্ছা। তো তিনি তার স্বামীকে ডাক দেন, তার স্বামী দেখা মাত্র তিনি জোরে জোরে সূরা পড়তে থাকেন। একটা সময় আমার যে বন্ধুর বড় ভাই, তারা হঠাৎ করে ঘুম ভেঙে যায়, তারা জিনিসটা দেখে, দেখার সাথে সাথে তারা কাঁদতে থাকে ওটার দিকে তাকিয়ে, এবং সম্মোহনের মতো, একেবারে সম্মোহনের মতো তারা কাঁদছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওই বাসা ঠিক পাশের বাসা যারা, এরা যে কোনো শব্দে কিন্তু শোনা যায়, কারণ একেবারে লাগোয়া বাসা ছিল, খুব স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু তারা ওই দিন রাতে কোনো কান্নাকাটি শব্দ শোনেনি। জোরে জোরে সূরা পড়া হচ্ছে, কান্নাকাটি চলছে, এবং ওটা ওভাবেই দাঁড়িয়ে আছে, ওভাবেই এক দৃষ্টিতে ওভাবে তাকিয়ে এক দৃষ্টিতে ওভাবেই দাঁড়িয়ে আছে, কোনো নড়াচড়া নেই, ওভাবেই। এভাবে সময় যাচ্ছে, তারাও সূরা পড়ে যাচ্ছে, সময় যাচ্ছে। তো একটা সময় যখন ফজরের সময় হয়ে যায়, তখন জিনিসটা ওর মায়ের দিকে তাকিয়ে একটা বিদঘুটে হাসি দেয়। বিদঘুটে হাসি দিয়ে ঠিক যেভাবে পালিয়ে যায়, দৌড় দিয়ে যেভাবে পালিয়ে যায়, ঠিক ওইভাবে দৌড় দিয়ে আস্তে পালিয়ে চলে যায়। আচ্ছা। তখন জিনিসটা, এবং ওদেরও কান্না থেমে যায়, আস্তে আস্তে পুরো পরিবেশ স্বাভাবিক হতে থাকে এবং আজান হয়ে যায়। আচ্ছা। তো পরবর্তীতে ওর বাবা একজন হুজুর ডেকে আনেন, যে ব্যাপারটা কি। হুজুরকে তখনও বলা হয়নি অ্যাকচুয়ালি কি হয়েছে। আচ্ছা। হুজুর এসেই যেটা বলেন, উনি আসছিলেন, তাই না? তো ওরা খুব অবাক, কি বলছেন। তো উনি পরে জিনিসটা বুঝিয়ে দেন, যারা প্রেগনেন্ট মহিলা থাকেন, এই জিনিসগুলো আসে আসলে বাচ্চা নষ্ট করতে, এটা তিনি বলেন। তিনি এরপর ঘর বন্ধ করে দিয়ে যান ঠিক মতো, কিন্তু এরপরও ওরা প্রায় মধ্যরাতে, রাত 2টা-3টার সময় সদর দরজায় লাথির শব্দ শুনতে পেত। এই ছিল ভাইয়া ঘটনা। ওকে, সো এটাই আপনার ঘটনা ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার যে ঘটনাটা আপনি শেয়ার করেন এই জন্য। আমরা চলে যাব আবারও আপনার ভাইয়ের কাছে, এবং আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগছে আপনাদের এই ঘটনাগুলো, এবং সেটা জানার উপায়টা হচ্ছে আমাদের যে দুটো ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজে দুটো পোস্ট রয়েছে, দুটো ফেসবুক পেজে, এবং সেই পোস্টে গিয়ে আপনারা লাইক দিতে পারেন, কমেন্ট দিতে পারেন, শেয়ার করতে পারেন, এবং জানাতে পারেন কোন ঘটনা কেমন লাগছে। এবং আপনি যদি হঠাৎ করে আজকে ঘুম থেকে উঠে হঠাৎ করে চোখে মানে ঘুম থাকা অবস্থাতেই, বা একেবারে ঘুম যখন কেটে গেছে